যাই হোক, গত কিছুদিন অসুস্থতার জন্য এই ভিডিওটা কোনোভাবে এডিট করে আপলোড করা হচ্ছিল না। তো আমরা এদিকে মেট্রোর কার্ডে দেখছিলাম যে কোথায় দিয়ে গেলে তাড়াতাড়ি আমরা রেড স্কোয়ারে পৌঁছে যেতে পারবো, যেহেতু বাইরে মোটামুটি একটু ঠান্ডা আছে। তো মা বাবার একটু কষ্ট হতে পারে অনেকক্ষণ হাঁটাতে, তো সেই কারণেই আমরা মেট্রোর ভেতর দিয়েই হেঁটে বের হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আমার বাবার মতো কি আপনাদেরও ধারণা ছিল যেটুকু জায়গাতে মেট্রো থাকে, মানে এই যে মাটির নিচে গর্ত করে মেট্রো রেলটা তৈরি করা হয়, তার উপরে জায়গাতে হয়তো খালি খালি থাকে কিংবা বড় কোনো দালান পাট থাকে না। তো এই যে দেখেন, আমার বাবাও কিন্তু এরকমই ভেবেছিল। তো আরুষের বাবা দেখাচ্ছে, দেখেন নিচে হচ্ছে মেট্রো রেল, তার উপরে দেখেন কত বড় বিল্ডিংটা। তো অবশ্যই এই বিল্ডিংয়ের ভিত তৈরি করা হয়েছে, তার নিচে গর্ত করে মেট্রো রেল তৈরি করা হয়েছে। তার মানে এই মেট্রো রেলটা চিন্তা করে দেখেন কতটা নিচে। তো এটা আমার বাবার একটা মানে ধারণা ছিল যে মেট্রো রেলের উপরে হয়তো রাস্তাঘাট থাকবে কিংবা ছোটোখাটো কোনো বিল্ডিং থাকবে, বড় কোনো দালান পাট থাকবে না, কিন্তু আসলে সেটা নয়। তো আমার কাকিমণি আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। এখানে একটা স্পেশাল জায়গা আছে, যে জায়গাটাতে আগে থেকে টিকিট কাটতে হয় এবং নির্দিষ্ট কিছু টাইম থাকে, ওই টাইমেই ঢোকার পারমিশন থাকে। তো আমাদের টিকিটেই লেখা থাকে যে কয়টা থেকে কয়টা আমরা এটার ভিতরে থাকতে পারবো। তো আমাদের টাইম ছিল 3টা থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। তো এরকম নির্দিষ্ট কিছু টাইমিংয়েই সবাই ঢুকতে পারে, যেহেতু ওই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড। তো সেখানে একদমই ফুল চেক করে তারপরে সবাইকে ঢোকানো হয়। তো কাকিমণি আগে থেকেই টিকিট যেহেতু কিনে রেখেছিল, জাস্ট শুধু এই কি বলা যায় ট্রান্সলেটর ফোনগুলো একটা আমার জন্য, একটা মা বাবার জন্য দিয়ে দিছিল, যাতে করে আমরা শুনতে পারি। যদিও মা বাবারগুলো প্রয়োজন ছিল না, কারণ ওরা তো এগুলো সৌন্দর্য দেখতে দেখতেই সময় শেষ, শুনবে কখন আর। তো আমি অনেকটুকু শুনছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথেও অনেকটুকু শেয়ার করার তথ্য। তো সেই কারণেই। আর এখানে দেখেন কতটা মানে সিকিউরিটি মেনটেন করে সবাইকে ঢুকানো হয়েছিল, সব সোয়েটার খুলে সব চেক করে। কারণ ওই যে মস্কোতে গত বছর একটা অ্যাটাক হয়েছিল, তারপর থেকে কাকিমণি যেটা বললো, এই জায়গাটাতে ঢোকার আগে ফুল চেক আপ করে সবাইকে ঢোকানো হয়। তো এখানে কিন্তু বইও দেওয়া হয়েছিল, তারপরে এই ফোনটাও। তো এটার জন্য আলাদা কাকিমণি পেমেন্ট করে নিয়েছিলেন। যদিও আমি যদি আগে জানতাম তাহলে বলতাম যে মা বাবার জন্য আর এইটা কেনার প্রয়োজন নাই। তো ঢোকার পরপরই দেখেন এই জায়গাটা কতটা সুন্দর না। কিন্তু এবারে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা মানে যতদিন মস্কোতে ছিলাম টোটাল একদম কুয়াশাচ্ছন্ন একদমই ছিল, এবং গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল কয়েকটা সময়। তো সেই কারণে মানে ছবি তোলা বা এই যে ঠান্ডা মাথায় ঘোরাফেরা, একটু যদি রোদ থাকতো হয়তো ছবিগুলো আরও সুন্দর বেশি উঠতো। তো ওই পাশ দিয়ে আমরা এসেছিলাম, তারপরে এই বিশাল বড় গেটটা ক্রস করে তারপরে যাব। আর হ্যাঁ, অবশ্যই আজকে আপনাদের সাথে মস্কোর সেই বিখ্যাত আমাদের যে মস্কোর ঘন্টা বলা হয় বা জারবেল যেটা বলা হয়, সেটা শেয়ার করব। অবশ্যই আমার মা বাবা খুবই এক্সাইটেড ছিল এটা দেখার জন্য, কারণ আমার বাবা যেহেতু টিচার, তো উনি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আগে পড়েছিলেন। তো ওনার খুবই মানে এক্সাইটমেন্ট ছিল যে কবে যাব মস্কোর ঘন্টা দেখব, সবার সাথে সেই মস্কোর ঘন্টার ইতিহাস শেয়ার করব। তো এই পাশে যে কামানটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধেরও আগের তৈরি করা। তবে এই কামানটা ইউজ করা হয়েছিল কিনা সেটা মানে জানতে পারি নাই। কিন্তু এই কামানটা তখনকার যে রানী ছিলেন, উনি সবাইকে বলেছিলেন যার বাসায় যত মানে লোহা জাতীয় জিনিস আছে সব নিয়ে আসো, সব কিছু দিয়ে এই ঘন্টাটা তৈরি করা হয়েছিল। তো ওই যে লাল মানে বর্ডারটা দেখছেন, ওই পাশে হচ্ছে গিয়ে রেড স্কোয়ারের যে জায়গাটাতে আমরা সবসময় ঘোরাফেরা করি। আর এখনের যে জায়গাটা, এখানে কিন্তু আলাদা টিকিট কেটে সবাইকেই ঢুকতে হয়। টিকিট ছাড়া আলাদা কেউ মানে হুটহাট করে ঢোকার কোনো পারমিশন থাকে না। তো চলুন, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মস্কোর সেই বিখ্যাত মস্কোর ঘন্টা দেখতে, যেটা বিশ্বের সবথেকে বড় ঘন্টা। তার কারণ এই ঘন্টার নাকি ওজন 2 লক্ষরও বেশি, এবং এই ঘন্টাটা নাকি কখনোই বাজানো হয়নি। কারণ এটা যখন তৈরি করা হয়েছিল তারপরেই একটা অগ্নিকাণ্ডে এই ঘন্টাটার একটা পাশ ফেটে যায়, এবং তারপরেই এটাকে এখানে স্থাপিত করা হয়। এবং ওই ফাটা পাশটাও কিন্তু অপোজিট পাশে দেখা যাচ্ছিল। এই যে দেখেন, সবাই ধরে ধরে এটার মানে কালারটাই চেঞ্জ করে দিয়েছিল। কত বিশাল ঘন্টাটা একবার দেখেন, মানে নিচের শুধু বেদিটার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, আর ঘন্টাটা কতটা বিশাল। তো এই ঘন্টাটা যদি বাজতো তাহলে চিন্তা করেন পুরোটা মস্কো হয়তো এটার আওয়াজ শোনা যেত। তবে এই ঘন্টাগুলো তৈরি করা হয়েছিল যদি কোনো অগ্নিকাণ্ড কিংবা কোনো শত্রুর আক্রমণ এগুলো যদি হয়ে থাকে আগে থেকে জনগণকে জানানোর জন্য। তো প্রথমে আমরা যে এন্ট্রি ফিটা দিয়ে ঢুকেছিলাম, মূলত কিন্তু এই যে ক্যাথেড্রালগুলো, এগুলোর ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এই ফিটা নিয়েছিল। কারণ এইখানে 5 সিস্টার ক্যাথেড্রাল বলা হয় এই জায়গাটাকে, কারণ এখানে 5টা ক্যাথেড্রাল একই রকমভাবে তৈরি করা হয়েছিল। তখনকার রাজা 5 বোনের জন্য 5টা তৈরি করেছিলেন। এই যে এখানে একটা, এপাশে 2টা, ওই যে 3টা,
এই পাশে 4টা আর আমার পিছনেই ছিল আরও একটা 5টা। তো এই হচ্ছে টোটাল 5টা ক্যাথেড্রাল এবং এগুলোর ভেতরে এন্ট্রি কিন্তু ওই যে প্রথমে আমরা ফিটা দিয়ে ঢুকেছিলাম সেই কারণে টোটালটাই ফ্রি ছিল। তো আমরা এখানে কিন্তু ছবিও তুলতে পারছিলাম বা ভেতরে গিয়েও ভিডিও করা যাচ্ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। তো যেহেতু এটা একটা ধর্মীয় স্থান বলা যেতে পারে, তার মধ্যে আবার এখানে অনেকেরই মৃতদেহ রাখা ছিল। তো সেই কারণেই এই জায়গাটাতে খুবই নীরবতা বজায় রেখেই সবাই চলছিল, যাতে করে মানে এই ধর্মীয় রীতি বা ওদের যে কালচারগুলো সেগুলো বজায় রাখা যায়। যেহেতু ওই টাইমটাতে আমাদের সবার এন্ট্রি করার টাইমিং ছিল, সেই কারণে প্রত্যেকটা ক্যাথেড্রালের দরজাই কিন্তু খোলা ছিল এই টাইমটাতে। আর এক একটার ভিতরে যখন যাচ্ছিলাম নিজেরা মানে অবাক হয়ে তাকিয়েছিলাম, কারণ এত হাজার হাজার বছর আগে প্রায় 1500-1600 শতাব্দীতে এইগুলো তৈরি করা হয়েছিল এবং এখনও কতটা সুন্দর এবং চকচক করছিল প্রত্যেকটা জিনিস। প্রত্যেকটার জায়গায় এত নিট অ্যান্ড ক্লিন ছিল, দেখেই আসলে এত ভালো লাগছিল। মনে হচ্ছিল হ্যাঁ সত্যি তখনকার সময় তাহলে রাজা রানীরা কতটা ধনী ছিল যে ওরা এত বিশাল বিশাল এক একটা জায়গা তৈরি করেছে। দেখেন এক একটা দরজার উপরে কী ধরনের কারুকার্য, এবং এই কারুকার্যগুলো যাতে মানুষের হাত লেগে নষ্ট না হয় সেই কারণে এভাবে গ্লাস দিয়ে কিন্তু বর্ডার করে দিয়ে রাখছে, যাতে করে ডিরেক্ট কেউ এখানে হাত না দিতে পারে। এত ভালো লাগছিল এবং এতটা নিরিবিলি ছিল। প্রত্যেকটা ওয়াল জুড়ে চিত্রকর্ম করা ছিল, মানে প্রত্যেকটা জায়গা যদি আমরা দেখি এখানেই হয়তো সারাটা দিন পার করে দেওয়া যাবে। তো সেখান থেকে বের হয়ে আমরা বাইরে হাঁটতে হাঁটতে বের হওয়ার পথে একটা মজার ঘটনা ঘটে গেল। তো সেটা বলার আগে একটু রেড স্কোয়ারের ইতিহাসটা বলি। এই যে এখন বর্তমানে আপনারা চারিপাশে লাল পাথরে ঘেরা বর্ডারটা দেখছেন, কিংবা আমরা যেটাকে রেড স্কোয়ার বলি, অতীতে কিন্তু সেটা সাদা পাথর দিয়ে তৈরি ছিল। এই যে রেড স্কোয়ারের বর্ডারটা দেখতে পাচ্ছেন, তার ভেতরেই কিন্তু অতীতে রাশিয়ান নাগরিকরা বসবাস করত এবং তার পাশেই কিন্তু সেই মস্কো রিভার, কারণ যাতে করে শত্রুর আক্রমণ ডিরেক্ট না হয়ে থাকে। আর এখানে কিন্তু ছোটো ছোটো খুপখুপও দেখা যাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সৈনিকরা মানে গোলা বারুদ বা যেটাই হোক নিক্ষেপ করে করে বিপরীত পক্ষকে প্রতিহত করার চেষ্টা করত। এবং তার অপোজিট পাশে মানে এই বর্ডারের বাইরে কিন্তু যা শুধু বাজার বা সৈনিকদের জন্য যে বাজার ফর্দ করার যে জায়গাগুলো থাকে সেগুলো ছিল। বাকি সবাই কিন্তু এই রেড স্কোয়ারের যে বর্ডারটা তার ভেতরেই সবাই বসবাস করত। কত বিশাল এরিয়া জুড়ে ছিল এবং কত হাজার মানুষ এই বর্ডারের ভেতরেই তখন বসবাস করত। আর আমরা হাঁটতে হাঁটতে যে পাশ দিয়ে আমাদের বের হওয়ার জায়গা, ওই যে দেখেন ওই পাশে গাড়িগুলো যাচ্ছে না, আমরা হেঁটে হেঁটে ওই পাশ দিয়ে যাওয়া শুরু করেছিলাম। তো এ পাশ থেকে পুলিশরা আমাদেরকে ডাকা শুরু করলো। আমরা ভাবছিলাম কি হলো, কেন ডাকছে, তারপরে বুঝতে পারলাম এদিক দিয়ে শুধু গাড়িগুড়া যাতায়াত করবে, আমাদের জন্য তো এই রাস্তাটা নির্ধারণ করা, আমরা এই জায়গাটা দিয়ে বের হব, কারণ ওখানে একটা ছোটো গেট আছে, সেটা দিয়ে চেক করে করে সবাইকে বের করা হচ্ছে। এই রেড স্কোয়ারটা বলা হয়ে থাকে যে ক্রেমলিনকে টোটালটাই আলাদা করে রেখেছে, কিন্তু এই ক্রেমলিনের ভেতরে অনেকেই আমরা জানি যে প্রেসিডেন্টের বাসভবন, কিন্তু আসলে না, এটার ভেতরে হচ্ছে প্রেসিডেন্টের কার্যালয়, ওনার সব সরকারি কাজকর্ম এটার ভেতরে হয়ে থাকে এবং ওটার উপরে কিন্তু একটা ফ্ল্যাগও থাকে, যেটা যখন উত্তোলন করা থাকে তখন বুঝে নিতে হয় যে প্রেসিডেন্ট এটার ভেতরে আছেন, বর্তমানে ওনার কাজকর্ম চলছে। আর নামানো থাকা মানে হচ্ছে উনি বর্তমানে এটার ভেতরে নেই। তো এই যে বর্ডারটা দেখছেন, বর্ডারটা কিন্তু চারিপাশ দিয়ে কি বিশাল করে দেয়া। তবে ওই যে বললাম না প্রথমে কিন্তু এই বর্ডারগুলো সাদা কালারের ইট দিয়ে তৈরি করা ছিল, কিন্তু একবার এটার মধ্যে আগুন লাগার ফলে প্রত্যেকটা ইট পুড়ে যাওয়াতে তারপরে তখনের সময়ে রাজারা চিন্তা করেছিল যে লাল মানে সৌন্দর্য এবং লাল কালার অনেক দূর থেকেও দৃষ্টিনন্দন হয়। তো সেই কারণে এই লাল কালারের পাথর দিয়েই পুরোটা আবার তৈরি করা হয়েছিল এবং রং করা হয়েছিল, যাতে করে দূর থেকেও মানুষ এটাকে মানে ক্রেমলিনকে টোটালটাই আলাদা করে দেখতে পারে। এবং যেহেতু এটার ভেতরেই সব নাগরিকরা থাকতো, যাতে করে এটা হাইলাইট হয়ে থাকে যে হ্যাঁ এটাই হচ্ছে একটা বিশাল বড় দুর্গ, যেটাই বলতে পারেন। তো এটার জন্যই এই লাল কালারের পাথর দিয়ে তৈরি করা হয় এবং সেটার কারণে এটার নামকরণও করা হয় রেড স্কোয়ার। তো এই জায়গাটা থেকে বের হয়ে একটা সুন্দর জায়গার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কারণ এই জায়গাটাতে যারাই এই পর্যন্ত দেশের রক্ষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য এখানে খুব সুন্দর করে ফুল নিবেদন করা হয়। এবং আমরা যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, মানে প্রথমে ঢোকার সময় দুপুরের দিকে এই জায়গাটা পুরোটাই লক করা ছিল, কারণ এখানে তখন ফুল দেয়া হচ্ছিল। এবং আমরা আসার সময় এখন যখন বের হয়েছি এই জায়গাটা খোলা থাকাতে এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে যেতে পারছিলাম। তবে এখানে একটা খুবই দুঃখ লাগছিল কয়েকটা জিনিস দেখে। এই যে দেখেন এখানে যে আগুনটা, এটা কিন্তু 24 ঘন্টা সব সময় কিন্তু জ্বলতে হয়, এটা কখনোই নিবে না। কিন্তু এটার পাশে যে দুইজন লোক দাঁড়ানো, ওরা কিন্তু ঠায় এখানে দাঁড়িয়ে থাকতে হয়, হোক ঝড় বৃষ্টি গরম ঠান্ডা, ওরা চোখের পাতিটা পর্যন্ত ফেলতে পারে না। কেমন যেন ওদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তোমরা এভাবে একদম স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার যদি সেখানে খুব অসুস্থও লাগে তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এমনও না
নাকি অনেকের হয়েছে যে অনেক ঠান্ডায় কিংবা অনেক গরমে অনেকেই হিট স্ট্রোক করে এখানে ফিট হয়ে পড়ে গিয়েছে, কিংবা অনেকেই দেখা গেছে যে তার মা এসে তাকে ডাকছে, হ্যাঁ, ছেলের নাম ধরে যে ছেলে একটু হাত নাড়াক, মাকে হাই বলুক, কিন্তু এখানে কিন্তু সে কোনোভাবেই তার হাতের একটা আঙুল পর্যন্ত নাড়াতে পারবে না। অবশ্যই এখানে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইমিং নাকি আছে। তারপরে ওরা কুচকাওয়াজ করে করে সুন্দরভাবে এখানে 3 জন লোক দাঁড়ানো থাকে, 3 জনই একসাথে চলে যায় এবং পরবর্তী শিফট আবার শুরু হয়। তো এভাবেই তারা দেশের রক্ষার্থে বা দেশের জন্য এভাবেই কাজ করে যাচ্ছে। আর এই পাশ থেকেই শুরু হলো ওই যে কিতাই গরদ বলা হয় বা চাইনিজ শহর বলা হয়। তো বর্তমানে এই জায়গাটাতে এখন চাইনিজ মেলা হচ্ছে, কারণ তখন ছিল কিছুদিন পরেই চাইনিজ নিউ ইয়ার, আর তার কিছুদিন আগে রাশিয়ান নিউ ইয়ার উপলক্ষে এখানেই ডেকোরেশন করা ছিল। তো সেই জন্যই ওই চাইনিজদের ড্রাগন, তারপরে সাপ, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল। তো সেটার ভেতরে আমরা না গিয়ে যে জায়গাটাতে সবাই সবসময় ঘুরতে যায়, মানে রেড স্কোয়ার মানে যে জায়গাটা আমরা জানি, সেই দিক দিয়ে আমরা ঢুকছিলাম। তো এই সামনের যে আপনার সিগন্যালের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ঢোকার সাথে সাথে আপনার ফুল বডি কিন্তু চেক হয়ে যাচ্ছে। আপনি কোনো ধরনের হার্মফুল কিছু নিয়ে গেলে কিন্তু এখানে সিগন্যালটা ওদের কাছে ডিরেক্ট চলে যাচ্ছে, এবং তারপরে আস্তে করে পুলিশ পিছন থেকে এসে বলবে, চলো বাবু তোমাকে একটু চেক করে আসি। তো কত সুন্দর না দেখেন, চেকপোস্ট কত সুন্দরভাবে বসিয়ে রাখছে, কিন্তু সেখানে কাউকেই নিয়োগ করতে হয়নি, ওখান থেকে ভিতর থেকে ওরা সুন্দরভাবে চেক করতেছে। আর যেহেতু আমরা যখন গেছিলাম তখনও কিন্তু জানুয়ারির লাস্ট উইকটা ছিল, সেখানেই দেখেন তখনও ওই যে রাশিয়ান মাতৃয়স্কা, রাশিয়ান যে পোশাকগুলো ঐতিহ্যবাহী, তারপরে রাশিয়ান রাজাদের পোশাক, সেগুলো পরে অনেকেই দাঁড়ানো ছিল। তো মা বাবার সাথে অনেকেরই আমরা ছবিও তুলছিলাম। তবে এই রেড স্কোয়ার দিনে যেমন সুন্দর, রাতে তার থেকে 3 গুণ বেশি সুন্দর লাগে, কারণ চারিপাশে যেহেতু এই লাইটিংগুলো থাকে এবং লাল ইটের মধ্যে যখন এই লাইটিংগুলো পড়ে, ইটগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। মনে হয় যেন ওই যে দেখেন দিনের আলো একটু পরেই ফুটবে, এরকম একটা মনে হচ্ছে না? আর মেইন রাস্তা দিয়ে যখন আমরা ঢুকি, সেটার এন্ট্রেন্সেই কিন্তু এই বিশাল বিল্ডিংটার অপোজিট পাশটা দেখা যায়, এবং এটা কিন্তু একটা জাদুঘর, বিশাল বড়। চিন্তা করে 1000 বছর আগের তৈরি করা জিনিসটা এখনও কতটা চকচক করছে, তার মানে তখনকার সময় এটা কতটা সুন্দর ছিল। তো এই লাইটিংগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি সামনেই, যেটা বিশ্ববিখ্যাত বলতে পারেন, মস্কোর সেই সেন্ট বেসিল ক্যাথেড্রাল, যেটার আদলে রাশিয়ার অনেক বড় বড় শহরগুলোতেই কিন্তু সেমভাবেই একটা ক্যাথেড্রাল তৈরি করা আছে, যেমন একটু ছোটো করে, যেমন আমাদের সারাতোভেও কিন্তু সেমভাবেই আমাদের যে সেন্ট্রাল স্কোয়ার তার পাশেই এরকম একটা ক্যাথেড্রাল তৈরি করা আছে, যদিও অনেকটাই ছোট, কিন্তু ওটার আদলেই তৈরি করা। এবং এই পাশের বর্ডারটা দেখেন কত বিশাল আকৃতির, মানে রেড স্কোয়ার মানেই হচ্ছে রেড স্কোয়ার, যেটা সৌন্দর্য আপনি যদি নিজের চোখে না দেখেন, যতই আমি ক্যামেরাতে দেখাই বা যতই আমি ক্যামেরাতে ক্যাপচার করি, সেই সৌন্দর্যটা আসলে ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলেও মনে হবে যে এই সৌন্দর্যটা মানে কোনোভাবেই চোখ জোড়াচ্ছে না, দেখে মনে হচ্ছে আরও একটু দেখি, আরও একটু দেখি, এত ভালো লাগে। তার মধ্যে আমরা যতবারই এই জায়গাটাতে আসি, প্রত্যেকবারই দেখা যায় নিউ ইয়ারের ভ্যাকেশনে, তো সেই কারণে এই মেইন যে স্কোয়ারের মাঝখানটাতেই একটা মেলা হয়ে থাকে, যেটা মানে একদম ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়, জানুয়ারি পর্যন্ত, অনেক সময় ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ থাকে। তবে রাশিয়ার সবথেকে বড় স্কোয়ারকে কিন্তু এই রেড স্কোয়ারকেই বলা হয়, এবং রাশিয়ার যত কুচকাওয়াজ বা সরকারি যত ঘোষণাগুলো এখান থেকেই কিন্তু করা হয়। এপাশে দেখেন বসার কিন্তু সুন্দর সিটও করা আছে, যেখান থেকে কুচকাওয়াজ দেখা হয়, যখন আমাদের যে ভিক্টোরি ডে সেই টাইমটার যে কুচকাওয়াজটা হয়, প্রেসিডেন্ট যেখানে প্রেজেন্ট থাকে, এই জায়গা থেকেই কিন্তু এই কুচকাওয়াজ হয়, কিংবা বিশেষ কোনো ঘোষণাও কিন্তু এই রেড স্কোয়ার থেকেই আমাদের জন্য করা হয়ে থাকে। তো যাই হোক, এই মেলাটার জন্য আসলে এই জায়গাটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, যদিও প্রত্যেকবারই আমাদের এই নিউ ইয়ার ভ্যাকেশনে আসা হয়, তাই জানি না অন্যান্য সময় কীরকম থাকে। এবং এখানেই কিন্তু সেই বিশ্ববিখ্যাত লেনিনের সমাধি রাখা, এই যে দেখেন এটার ঠিক পাশেই হচ্ছে গিয়ে লেনিনের সেই সমাধিটা রাখা। তবে এটাতে কিন্তু সকালের দিকে ঢোকার পারমিশন থাকে, কিন্তু ওখানে কোনো ছবি তোলা বা ভিডিও করা যায় না। আর এটার অপোজিটেই যে বিশাল লাইটিং করা বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এই যে লাইটিং করা বিল্ডিংটা, এটা হচ্ছে রাশিয়ার ওই তখনকার সময়ের ইউনিভার্সাল বাজার ছিল এটা, যেখান থেকে সবাই সব ধরনের সব কিছু কেনাকাটা করতো, এবং এখনও কিন্তু এটা অনেক সুন্দর করে এটার ভেতরটা ডেকোরেশন করা। আর এই হচ্ছে সেই সেন্ট বেসিল ক্যাথেড্রাল, যেটা বলা যায় এই রেড স্কোয়ারের সৌন্দর্যটাকে আর অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তবে দিনের বেলা কিন্তু এটা ওপেন থাকে, এবং এটাতে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তবে আমরা যেহেতু রাতের এই সুন্দর লাইটিং ভিউটা
দেখার জন্য এই জায়গাটাতে এসেছিলাম। সেই কারণে আর এখানে এটার ভেতরে ঢোকার কোনো কথাই ছিল না বা ঢোকার জন্য কোনো পারমিশনও ছিল না, কারণ রাতের দিকে সেটা বন্ধ থাকে। যারা মস্কোতে আছে সবাই এই নিউ ইয়ার টাইমটাতে একদিনের জন্য হলেও এই রেড স্কোয়ারের এই মেলাটা এসে ঘুরে যায় বা এই রেড স্কোয়ারে এসে একবার হলেও ঘুরে যায়, কারণ এই টাইমটাতে আসলে রেড স্কোয়ারের সৌন্দর্যটা অনেকাংশে আরও বেড়ে যায়। তো এই মেলাটার ভেতর দিকে আমরা হেঁটে যাচ্ছিলাম, মধ্যিখানে দেখলাম একটা জায়গাতে কয়েন তৈরি করা হচ্ছে, যেটা নিজের হাতে সবাই তৈরি করতে পারছে। তো বাপি এবং আরুষের বাবা দুজনেই খুব এক্সাইটেড হয়ে গেছে, তো ওরা একটা কয়েন তৈরি করবে, কারণ আমার বাবার এইসব জিনিস যেহেতু কালেকশনে রাখার খুবই শখ। তো উনি ভাবলো ঠিক আছে ওদেরকে বলি একটা ডিজাইন দিয়ে আমাকে একটা কয়েন তৈরি করে দেবে, যদিও এটা রিয়েল না অবশ্যই। তো কয়েন তৈরি করে সেটা চাবির রিংয়ের মতো করে তৈরি করে দেয়। আমরা যে ডিজাইনটা দেখাইছিলাম সেটা এই মানে ছাঁচটার ভেতরে দিয়ে তারপরে বড় একটা হাতুড়ি দিয়ে জুড়ে বাড়ি দিতে হয়। তো আরুষ খুব এক্সাইটেড ছিল সে করার জন্য। তা আমি মানে অনেকেই দাঁড়িয়েছিল যেই ছোটো বাচ্চা কী করবে দেখার জন্য, দেখেন সবাই ক্যামেরা অন করে দেখতেছে। তো ওকে বলছিল বারবার তুমি আরও জুড়ে দাও, তোমার অনেক শক্তি, এইগুলা বলে বলে ওকে দিয়ে করানো হচ্ছিল। যদিও সেই কিন্তু বেশ অর্ধেকটা মানে ছাপটা বসিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এখানে আবার আমার বাবাকে দেয়া হয়েছিল। আমার বাবা আবার লজ্জা পেয়ে যাচ্ছিল যে না আমার দ্বারা হবে না, হয়তো আমি পারবো না। ওই যে উনি দেখে বলতেছেন যে হ্যাঁ প্রায় হয়ে গিয়েছে। তো আমার বাবা যেহেতু করছিল না, তো আরুষের বাবার হাতে দেখেন বিশাল বড় সেই হাতুড়াটা দিয়ে দিছে। সেটা দিয়ে কিন্তু ওই যে ছাপটা অলরেডি উনি এক বাড়িতেই ছাপটা বসে গেছে। তারপরে এটাকে একটু মানে হিট দিয়ে কিছু একটা করে তারপরে চাবি রিংয়ের মতো করে আমাদেরকে দিয়ে দেয়। সেটা হাতে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম, কিন্তু এই বিল্ডিংয়ের যে সৌন্দর্যটা এটা যতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ততই ভালো লাগছিল। এটার সামনে যে আমার মা বাবা কত হাজার ছবি তুললো দাঁড়িয়ে, যতবার আমি আসি ততবারই মনে হয় এটার সামনে আরও 2-4টা ছবি তুলে যায়। মানে এত ভালো লাগে এই জায়গাটা দেখতে। আর যেহেতু সামনেই মেলা থাকে তো সেইটার আলোতে এই বিল্ডিংটা আরও খুব সুন্দর বেশি আলোকিত হয়ে যায়। যদিও বিল্ডিং না, সেটা হচ্ছে জাদুঘর বলতে হয়। আর তার পাশেই হচ্ছে রেড স্কোয়ারে ঢোকার সেই প্রধান ফটকটা। এই যে দেখেন এই প্রধান ফটকটা, ঠিক এটার সামনেই কিন্তু একটা সুন্দর জায়গা আছে যেটার নাম হচ্ছে 0 পয়েন্ট, মানে মস্কোর 0 পয়েন্ট এই জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে সবাই একবার হলেও ছবি তুলে যায়, কারণ ঠিক পেছন দিকটা এত সুন্দর আর সামনেই হচ্ছে 0 পয়েন্ট এবং সুন্দরভাবে এটাকে হাইলাইট করা। তো এখানে দাঁড়িয়ে সবাই একটা সুন্দর স্মৃতি তৈরি করে নিয়ে যায়। তো তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম আবারও সেই মেট্রো ধরে চলে যাব বাসার উদ্দেশ্যে। আমার ছেলেও সেই যে সকালে আমাদের সাথে বের হয়েছিল, এই যে ঘুরতেছে আমাদের সাথে, তো ঘুরতেছে যেখানে আমরা বসছি আমাদের সাথে বসছে, সে একবারের জন্য বলতেছে না যে আমার ক্লান্ত লাগছে বা সেরকম কিছু, কারণ তার মাথায় এটাই সে মস্কো এসেছে, মস্কো ঘুরতে এসেছে এবং যেহেতু সে তার দাদু দিদাকে নিয়ে এসেছে ওদেরকে মস্কো ঘুরিয়ে দেখাবে তার জন্য এসেছে। এবং সাথে ছিল তার যে বাবুস্কা আমরা বলি, মানে রাশিয়ান ঠাম্মা যিনি, তো উনি থাকলে আর ওর মানে দুনিয়াতে আর কারোর প্রয়োজন পড়ে না। তো উনার সাথেই সে গল্প করতে করতে মানে এই মস্কো নিয়েই অনেক কিছু সে উনার কাছ থেকে জানতেছে, গল্প করতেছে। এই যে দেখেন উনার হাত ছাড়া সে কারো হাতে ধরবে না। এভাবেই রাশিয়ার ঐতিহাসিক রেড স্কোয়ারকে ক্যামেরা বন্দি করে আমরা আবারও চললাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো পরবর্তী দিন ইচ্ছা আছে রাশিয়ার এই মেট্রো রেল স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে এই মেট্রো রেলের কিছু সিস্টেম শেয়ার করব এবং মা বাবাকেও এই স্টেশনের সৌন্দর্যগুলো দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।